1977 সালের 15 আগস্ট বিকেলের দিকে ওহিওতে একটা রেডিও টেলিস্কোপ বিগ বা রেডিও অবজারভেটরি যখন আকাশ স্ক্যান করছিল সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। শান্ত আকাশের মাঝে এই টেলিস্কোপটা গভীর মহাকাশ থেকে আসা একটা শক্তিশালী সিগন্যাল ক্যাপচার করে। এই সিগন্যালটা মাত্র 72 সেকেন্ড পর্যন্তই রেকর্ড করা গিয়েছিল, কিন্তু সেটা এতটাই শক্তিশালী ছিল যে মহাকাশচারীরা অবাক হয়ে গিয়েছিলেন। এই সিগন্যালটার নাম দেওয়া হয়েছিল ওয়াও সিগন্যাল। অনেকের মতে এটা এলিয়েন সভ্যতার কোনো মেসেজ হতে পারে, তবে আজ পর্যন্ত কেউ এই সিগন্যালের উৎস খুঁজে বার করতে পারেনি। এই রহস্যটা এখনও পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে। তবে ওয়াও সিগন্যালের মতোই আরও অনেক ব্যাখ্যাতীত ঘটনা আছে যেগুলো বিজ্ঞানীদের এই ব্রহ্মাণ্ডের রহস্য সম্পর্কে ভাবতে বাধ্য করে। এই কৌতূহলের কারণে অন্ধকার এই মহাকাশের অনাবিষ্কৃত জায়গায় অনুসন্ধান করার জন্য দুটো বিশেষ মহাকাশযান ভয়েজার 1 এবং ভয়েজার 2 লঞ্চ করা হয়েছে, যেগুলো বর্তমানে আমাদের সৌরজগৎ থেকে বাইরে বেরিয়ে গেছে। 40 বছরেরও বেশি সময় ধরে যাত্রা করার পর আজও এই মহাকাশযান দুটো মহাকাশে এগিয়ে চলেছে, কিন্তু আর কতদিন? ভয়েজার এখন কোথায় আছে এবং এখন এই মহাকাশযানটা কোন মিশনের দিকে এগিয়ে যাচ্ছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভয়েজার স্পেসক্রাফটের রহস্যময় যাত্রাপথের সম্পর্কে জানাবো। বর্তমানে ভয়েজার মহাকাশযান কোথায় আছে, কী অবস্থায় আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1977 সালটা এমন একটা সময় ছিল যখন মানব সভ্যতা ডিজিটাল এজের কাছে দাঁড়িয়েছিল। মহাকাশ প্রতিযোগিতার থেকে অনেক দূরে নিশ্চিন্তে দুটো মহাকাশযান তৈরি করা হচ্ছিল, যাতে সেটা সৌরজগতের বাইরে সফর করতে পারে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 লঞ্চ করার পিছনে নাসার একটা সহজ উদ্দেশ্য ছিল সৌরজগতের বাইরের দিকের গ্রহ যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের সম্পর্কে তথ্য একত্রিত করা এবং তারপরে মহাকাশে হারিয়ে যাওয়া। এটাই ছিল এই মহাকাশযানের প্রধান কাজ। এই দুটো মহাকাশযানকে এমন একটা সফরে পাঠানো হয়েছিল যেখান থেকে তারা আর কখনো ফিরবে না। কেউ এটা অনুমান করতে পারেনি যে এই দুটো সাধারণ মহাকাশযান এমন একটা পথে এগিয়ে চলেছে যেটা কয়েক দশক ধরে সচল থাকবে। এই মিশন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় সৌরজগতের বাইরের জগৎ সম্পর্কে আমাদের কাছে অত্যন্ত সীমিত তথ্য উপস্থিত ছিল। এই মহাকাশযানগুলোকে আমাদের চেনা জানা গ্রহের বাইরে পাঠানো প্রায় অসম্ভব বলে মনে হতো। তবে একটা দুর্লভ প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট যেটা প্রত্যেক 175 বছর অন্তর দেখা যায়, সেটার কারণে ভয়েজার একাধিক গ্যাস জায়ান্টের সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, যাকে গ্র্যান্ড ট্যুর বলা হয়। এই মিশনের সাহায্যে আমরা এমন সব ছবি এবং তথ্য পাই যেটা ব্রহ্মাণ্ডের সম্পর্কে আমাদের ধারণাগুলো সম্পূর্ণরূপে বদলে ফেলে। কিন্তু সময় যত এগোতে থাকে এই মিশনের লক্ষ্য বদলে যেতে থাকে। সেই সময় এর উদ্দেশ্য শুধুমাত্র গ্রহের সম্পর্কে স্টাডি করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তখন এই লক্ষ্য আর উচ্চাভিলাষী ছিল। দূরবর্তী এলিয়েনদের একটা মেসেজ পাঠানোর উদ্দেশ্যে পরিণত হয়েছিল। এই মহাকাশযানের ভিতরে একটা গোল্ডেন রেকর্ডার ছিল, যার মধ্যে শব্দ এবং ছবির কালেকশন ছিল, যেটা পৃথিবীতে উপস্থিত জীবন এবং সংস্কৃতির ধারণাকে বর্ণনা করে। এর পেছনে একটাই উদ্দেশ্য ছিল, যদি একদিন কোনো বুদ্ধিমান প্রজাতি ভয়েজারের কাছে পৌঁছায় তাহলে তারা মানবজাতির অস্তিত্বের কথা জানতে পারবে। এইভাবে এই মহাকাশযানটা পৃথিবীর সবথেকে গভীর কাহিনীর মেসেজে পরিণত হয়েছিল। প্ল্যানটা একদম সহজ ছিল। যতক্ষণ না ভয়েজারের সিস্টেমের এনার্জি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভয়েজার ট্রাভেল করতে থাকবে, সিগন্যাল এবং ডেটা পাঠাতে থাকবে। 2012 সালে ভয়েজার আমাদের সৌরজগতের সীমা অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে ইতিহাস গড়ে তোলে। ইন্টারস্টেলার স্পেস হল নক্ষত্রের মাঝে অবস্থিত অসংখ্য রহস্যে ভরা একটা জায়গা। 2018 সালে ভয়েজার 2 সূর্যের প্রভাব থেকে বাইরে বেরিয়ে ইন্টারস্টেলার স্পেসে পৌঁছানোর দ্বিতীয় মানব নির্মিত অবজেক্টে পরিণত হয়। কিন্তু প্রশ্নটা হলো, এখন এই মহাকাশযানটার কী হবে? এই মহাকাশযানগুলো কি ইন্টারস্টেলার স্পেসের প্রতিকূল পরিবেশে সচল থাকতে পারবে? বন্ধুরা, বর্তমানে ভয়েজার আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে আছে। 2023 সালে ভয়েজার মহাকাশযান পৃথিবীর থেকে প্রায় 14 বিলিয়ন মাইলের থেকেও বেশি দূরে ছিল। অন্যদিকে ভয়েজার 2 আরেকটু পিছিয়ে কয়েক বিলিয়ন মাইল দূরে আছে। তবে শুধুমাত্র দূরত্ব এই সফরের সবথেকে রহস্যময় পার্ট নয়। ভয়েজার 1 এবং ভয়েজার 2 উভয় বিগত কয়েক বছর ধরে আমাদের সৌরজগতের প্রান্তে থেকে আমাদের কাছে ডেটা পাঠাচ্ছে, কিন্তু যখন সেটা আরও দূরে গিয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে তখন এই মহাকাশযানের পাঠানো সিগন্যালের শক্তি অনেক দুর্বল হয়ে যায়, যার ফলে সেটাকে শনাক্ত করা অনেক কঠিন হয়ে ওঠে। এই মহাকাশযান, যেটা প্রথমে শক্তি সূর্যের সাহায্যে চলছিল, সেটা তার লিমিটেড পাওয়ার সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল হয়ে যায়। সহজভাবে বললে, সময় যত এগোচ্ছে এর ব্যাটারি তত দুর্বল হয়ে যাচ্ছে। এর মানে হলো যে কোনো মুহূর্তে ভয়েজার থেকে আসা সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু তাও ভয়েজার আজও নিজের কাজ করে চলেছে। এই মহাকাশযান সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে ডেটা ক্যাপচার করেছে, ইন্টারস্টেলার পার্টিকেলের ঘনত্ব পরিমাপ করেছে, নক্ষত্রের মাঝে থাকা ম্যাগনেটিক ফিল্ড এবং কসমিক রেডিয়েশনের অনুসন্ধান করেছে। এর শক্তি যত কমছে এই মহাকাশযানটা তত দ্রুত ডেটা সংগ্রহ করছে।
যার সাহায্যে একদিন বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে। বন্ধুরা, এখানে আরেকটা ভয়ানক প্রশ্ন আছে যার উত্তর এখনও পর্যন্ত কেউ খুঁজে পায়নি। সেটা হলো ভয়েজার আর কতদিন পর্যন্ত এই অনন্ত ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকবে। যখন সেটা গভীর মহাকাশের কোনো অজানা এলাকা দিয়ে এগিয়ে যাবে, তখন কি সেখানে এই মহাকাশ যানটা কিছু খুঁজে পাবে? যেমন অন্য কোনো সৌরজগৎ, কোনো রোগ প্ল্যানেট কিংবা কোনো এলিয়েন সভ্যতা, যেটাই মহাকাশ যানের যাত্রাপথে আর একটা নতুন অধ্যায় প্রকাশ করবে। আচ্ছা, উভয় ভয়েজারের মধ্যে উপস্থিত সেই গোল্ডেন রেকর্ডারে কি হবে? কেউ কি কোনোদিন সেই রেকর্ডে থাকা মানব সভ্যতার মেসেজগুলো উদ্ধার করতে পারবে? তারা কি আমাদের সেই মেসেজগুলো ডিকোড করতে পারবে? নাকি ভয়েজার মহাকাশযান মহাকাশের অন্ধকারে হারিয়ে যাবে? যত দিন এগোবে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর শক্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। এই মহাকাশ যানটা রেডিও টেলিস্কোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরের সাহায্যে চলে। অনুমান অনুযায়ী 2025 সালে ভয়েজার 1 স্পেসক্রাফট তার ইনস্ট্রুমেন্ট অপারেট করতে ব্যর্থ হবে এবং 2030 সালে ভয়েজার 2 একইভাবে বন্ধ হয়ে যাবে। সেই সময় দুটো মহাকাশ যানই সারা জীবনের মতো শান্ত হয়ে যাবে। কিন্তু এই দুটো মহাকাশ যান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার পরেও তাদের যাত্রা চালিয়ে যাবে। ইন্টারস্টেলার স্পেসের ঠান্ডা এবং ফাঁকা জায়গায় সফর করতে করতে এই মহাকাশ যানটা হয়তো এইভাবেই আরও কয়েক মিলিয়ন বছর পার করে ফেলবে। এর মধ্যে উপস্থিত গোল্ডেন রেকর্ডারটাও এই মহান সফরের সাক্ষী হবে। কিন্তু এই গল্পটা এখানেই শেষ হবে না। এই মহাকাশ যানটা কি কখনো অন্য কোনো সভ্যতার হাতে পৌঁছাবে? অন্য কোনো আধুনিক সভ্যতা কি কখনো এর মধ্যে উপস্থিত মেসেজের সম্পর্কে জানতে পারবে? বন্ধুরা, যখন ভয়েজার তার সৌরজগতের সীমা অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল, তখন সেটা যে শুধুমাত্র পৃথিবীর থেকে দূরে গিয়েছিল তাই নয়, বরং সবকিছু পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল। ভয়েজার 1 প্রতি ঘন্টায় 38,000 মাইল গতিবেগে 40 বছরেরও বেশি সময় ধরে ট্রাভেল করছে। তারপরেও কোনো নক্ষত্রের কাছে পৌঁছাতে আরও 17,000 বছর সময় লাগবে। আর সেই নক্ষত্রটা হলো প্রক্সিমা সেন্টাউরি, যেটা আমাদের মহাজাগতিক ঠিকানায় আমাদের প্রতিবেশী নক্ষত্র। এই ব্রহ্মাণ্ড সত্যি অনেক বড়। ভয়েজার 1 এবং ভয়েজার 2 আমাদের কাছে যে সমস্ত ডেটা পাঠাচ্ছে, সেগুলো ব্রহ্মাণ্ডের কিছু গভীর রহস্য সম্পর্কে আমাদের জানতে সাহায্য করছে। এই মহাকাশ যানটা মহাকাশের সেই সব দিক থেকে আমাদের রিডিং পাঠাচ্ছে যেটা আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি। ভয়েজার এমন সব ঘটনা রেকর্ড করেছে যেগুলো পৃথিবী থেকে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। এগুলো বোঝার জন্য আমাদের আরও কয়েক দশক সময় লেগে যাবে। এই মহাকাশ যানটা যত এগোচ্ছে তত বেশি একা হয়ে যাচ্ছে। মহাকাশ যানের সিগন্যাল ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, যেটা হঠাৎ করে একদিন থেমে যাবে। এই মহাকাশ যানটা হলো আমাদের এমন একটা প্রচেষ্টা এবং এমন একটা অংশ যাকে আমরা একটা আশা নিয়ে মহাকাশে পাঠিয়েছিলাম। আর সে আশাটা হলো কেউ হয়তো একদিনের খুঁজে পাবে এবং পৃথিবীবাসীর কথা জানতে পারবে। আমাদের আশাকে সঙ্গী করে এই মহাকাশ যানটা ক্রমশ এগিয়ে যাচ্ছে। তবে এটা একদম সত্যি যে ভয়েজারকে আমরা আর কখনোই ফিরে পাবো না। এই মহাকাশ যানটা নিজের সঙ্গে এমন একটা সভ্যতার স্মৃতি বয়ে নিয়ে এগোচ্ছে যারা স্বপ্ন দেখার সাহস দেখানোই কখনোই পিছোপা হয় না। সো বন্ধুরা, এতক্ষণ আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে ভয়েজার আর কতদিন পৃথিবীতে সিগন্যাল পাঠাতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।